পরে আসছি। এখানটায় কোনটা বলছিস বল? 17 টাইপের অঙ্কগুলো দেখ। এটা ওই ক্লাস 12 ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা বল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ y equals to শুরু করার পিছনে হাঁটাহাঁটি বল বিচার যেটা প্রবলেম হচ্ছে বল। y equals to sin of m sin inverse x এটা আছে তো? এটা করেছিস কেউ? একেবারে টাইপটা একবারে বুঝে নে যে যদি y equals to sin m sin inverse x থাকে বিষয়টা আমরা কি করি। at ফার্স্ট আমরা ডেরিভেটিভ তো করব, ফার্স্ট ডেরিভেটিভ করা ছাড়া তো কোনো ওয়ে নেই। ফার্স্ট ডেরিভেটিভ করলে এটাকে আমরা কি লিখি y1 লিখি, এটাও আমরা রাইট করি। এরপরে কি হয় বাই চেন রুল cos of m sin inverse x ইনটু কি হবে m sin inverse x ডেরিভেটিভ তাহলে এটা কি আসবে √1 - x² sin inverse x এর ডেরিভেটিভ। তো সব সময় মনে রাখবি যখনই সেকেন্ড অর্ডারের কেস আসবে তখন ডান দিকে হরে যেটাকে পাবি সেটাকে মাল্টিপ্লাই করে দেবো, হরে ক্রস মাল্টিপ্লাই করবি। আর যদি √1 থাকে তাহলে সেটাকে তারপরে বর্গ স্কয়ার করে। ফার্স্ট লাইনটা এটা যদি হরে কিছু আসে তো সেটাকে ক্রস মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। এন্ড সেকেন্ড হলো যদি √1 কিছু থাকে ক্রস মাল্টিপ্লাই করার পর স্কয়ার করে। এটা একদম বেসিক স্টেপ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সলভ করা, এবং সবথেকে বেস্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা একেবারে লিখি ব্যাপারটা কেমন দেখতে লাগবে? y1 স্কয়ার, তাই তো? এখানে হচ্ছে m স্কয়ার cos স্কয়ার m sin ইনভার্স x, ঠিক আছে। এইবার দেখবি এটা করার পরে যেটুকু এলো সেখানে তুই কোনো কিছু y বসাতে পারছিস কিনা, হয় ডাইরেক্ট y অথবা y এর প্যাটার্নে কিছু লেখা যাচ্ছে, দেখা লেখা যাবে। cos স্কয়ার মানে কি? মানে cos স্কয়ার x স্কয়ার m sin আমরা নরমালি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x কি লিখি? 1 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি, পুরো হয়ে যাবে। তো 1 মাইনাস sin স্কয়ার, তাহলে এটা কি হবে? 1 মাইনাস y স্কয়ার, তো 1 মাইনাস sin y হয়ে যাবে। sin y কেন হবে? একটা sin স্কয়ার আছে আর একটা sin বলতে হবে। এইটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার m sin ইনভার্স x, এটা হচ্ছে sin স্কয়ার, এটা লেখা যাচ্ছে। এবার আমি বলছি তাহলে এইটার জায়গায় y লিখতে পারছি সেটা বললাম। তাহলে এখানটায় আমরা লিখতে পারছি হলো y স্কয়ার। তো এই তিন চারটে কথাকে মাথায় রাখবি যে হরে কিছু আসলে ফার্স্ট ডেরিভেটিভের পরে হরে কিছু আসলে এটা ক্রস মাল্টিপ্লাই, সেকেন্ড কি যদি √1 কিছু থাকে সেটাকে স্কয়ার করা, ঠিক আছে। থার্ড কি বললাম যে যেটা এরপরে পারবো সেইটাকে দেখবো যে আমরা কোনো কিছু y এর ফর্মে লিখতে পারছি কিনা। ওকে ক্লিয়ার? এরপরে গিয়ে ডেরিভেটিভটা আবার নেক্সট টাইম করব। তাহলে কি আসবে? u * v 1 মাইনাস x স্কয়ার কে রেখে এর ডেরিভেটিভ কি হবে? 2y1 y2 প্লাস y1 স্কয়ার কে রেখে এর ডেরিভেটিভ করলে কি হবে? -2x। কারেক্ট। আচ্ছা, আর এখানে কি হচ্ছে? m স্কয়ার তো কনস্ট্যান্ট, তো এইটুকু ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ কি? 0। তাহলে এখানে 0 মাইনাস y স্কয়ার ডেরিভেটিভ 2y * y1। ক্লিয়ার? তাহলে পুরোটা থেকে কি কাটা যাচ্ছে? 2y1 কাটা যাবে, 2y1 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? 1 মাইনাস x স্কয়ার y2, 2y1 কাটলে এটা দেখ থাকছে মাইনাস xy1। আচ্ছা, আর এখান থেকে এটা এই পাশে আসলে প্লাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। এবার দেখ অঙ্কটা যেটা দিয়েছে সেটার সাথে কম্পেয়ার করে বল k এর ভ্যালু কি হচ্ছে? m স্কয়ার হচ্ছে, তাহলে k ইকুয়ালস টু m স্কয়ার 17 নম্বরে অপশন ডি হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? প্যাটার্ন ক্লিয়ার? করা যাবে? এরপরে গুড। আচ্ছা, 18 কেন হলো না? ওই ডি মানে এটা 5 বার ডেরিভেটিভ 5 বার ডেরিভেটিভ। ওই যে আমি বলেছিলাম যে সবসময় টানা ডেরিভেটিভ করতেই হবে তার কোনো মানে নেই, প্যাটার্ন অবজারভেশন করবি।
একবার ডেরিভেটিভে কি আসছে এখানে বল কি আসছে 1 8 নম্বরে plus 1 আর x plus 1 বাই x প্লাস 1 আসছে এটা কি ফার্স্ট টাইম ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ কি হবে x plus 1 whole square মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার তবে থার্ড ডেরিভেটিভ কি হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে মাইনাস 1 ইনটু মাইনাস 2 বাই x প্লাস 1 এর হোল কিউব আমি একটা শর্ট ফর্ম বলেছিলাম এই ধরনের ডেরিভেটিভের ফর্মুলাটা বের কর ফর্মুলা নিয়ে এটা বের করে দেখি 1 বাই x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ 1 বাই x টু দি পাওয়ার n কি বলেছিল কি লেখাছিল দেখেছিস ফর্মুলা কত নম্বর এটা শুরু থেকে আছে 1 বাই x টু দি পাওয়ার পাঁচেরটা আছে minus n by x to the power n plus হ্যাঁ মাইনাস n বাই x টু দি পাওয়ার n প্লাস 1 তো সেইটাই রিপিটেডলি হতে থাকবে তো রিপিটেডলি 5 টাইমস হতে থাকবে পাওয়া গেছে মাইনাস n বাই x টু দি পাওয়ার n প্লাস 1 তাহলে x এর জায়গায় তো কিছু নেই আর কি x প্লাস 1 আছে তো ম্যাটার করছে না ওরা চেন রুলে যদি ডেরিভেটিভ করি ওকে তো এফেক্ট ফেলছে না তো আমরা সবসময় এরকম বারবার করতে থাকি এরকম কতবার করব 5 টাইমস করতে পারবো 5 বার দিলে তো সব ঠিক আছে যদি 500 বার দেয় তখন 500 বার বলবি তা আমাকে কি করতে হবে আগের দিন যেটা ডিসকাস করছিলাম কি করতে হবে প্যাটার্ন অবজারভেশন করতে হবে এখানে প্যাটার্ন কি পাচ্ছিস বল আমাকে এর পরের বার কি ঘটবে এর পরের বার যখন ডেরিভেটিভ করব কি ঘটবে -1 3 বাই -3 পর্যন্ত গুণ হবে তারপরে x plus 1 to the power 4 4 তাহলে ব্যাপারটা কি হচ্ছে ওখানে অ্যাজ ইউজুয়াল 1 2 3 4 চলতে থাকছে আর নিচেও কি হচ্ছে চলতে থাকছে তাহলে আমরা কি করব এখানটা n তম ডেরিভেটিভে কি লিখতে পারি বল কি বলতে পারিস y n কি লিখতে পারি লিখব হচ্ছে minus 1 minus 2 dot dot minus n by x to the power মাইনাস n না minus n minus 1 হ্যাঁ খেয়াল কর যততম ডেরিভেটিভ তার থেকে কি আছে উপরে কম আছে না n minus 1 লিখবি n minus 1 ওই তো মাইনাস n মাইনাস 1 minus n minus 1 তো প্র্যাকটিক্যাল আর নিচে কি আসছে x plus 1 to the power to n the power n x plus 1 to the power n আচ্ছা উপরেরটাই কি আমরা এরকমও লিখতে পারি n minus 1 এর হোল ফ্যাক্টরিয়াল লিখতে পারি 1 থেকে n minus 1 পর্যন্ত যাবে তাই আচ্ছা তার সঙ্গে নেগেটিভটা কতবার আসবে নেগেটিভও তো অতবারই আসবে n minus 1 বাই minus 1 দেখ ব্যাপারটা এরকম আসছে তাহলে -1 কতবার আসলো n minus 1 টাইমস কতবার মাল্টিপ্লাই হচ্ছে n minus 1 ফ্যাক্টরিয়াল হচ্ছে আর নিচের যেটা থেকে বুঝতে পারি যততম ডেরিভেটিভ তত পাওয়ারে আছে সেই পাওয়ার আছে দেখ 5 6 পর্যন্ত থাকলে তো আমরা ভুল করে লিখে দিতে পারি কিন্তু ওকে দিয়ে দিল এখন 500 টাইম 500 টাইম ডেরিভেটিভ তো পসিবল না তাই বলে তো তখন আমাদের এই প্যাটার্নটা হেল্প করবে ক্লিয়ার তো এই গেল ব্যাপার এইবারে দেখ যদি এবার এখানে জিরো বসাতে বলি এরকম আওয়াজ হলে তো গন্ডগোল আজকে এরকম সত্যি কাজকর্ম হচ্ছে না ঠিক আছে যা হবে x ইকুয়াল টু দি 0 বসাতে বলছি কোশ্চেনটা একটু দেখি তাহলে 4 হচ্ছে তাহলে কি হচ্ছে অ্যানসার কি হবে 4 হবে y n n মানে 0 বসে যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি -1 টু দি পাওয়ার n -1 এর হোল ফ্যাক্টরিয়াল তাহলে এবার তোকে এখানে দিয়েছে 5 টাইমস দিয়েছে তাহলে n এর জায়গায় কি বসবে 5 বসবে তাহলে অ্যানসার কি হচ্ছে দেখ অ্যানসারটা কি হবে স্যার 4 এর ফ্যাক্টরিয়াল হ্যাঁ মানে তোকে অ্যাকচুয়ালি y50 চেয়েছে তাহলে -1 টু দি পাওয়ার 5 1 মানে কি 4 আর 5 1 এর ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল সারাটা এটা মাইনাস তো পজিটিভ এটা মাইনাস 4 হ্যাঁ এটা তো না পজিটিভ এটা তো 3 হবে না 5 টাইমস নিয়েছে তো ও সরি 5 হ্যাঁ 5 1 হ্যাঁ আর 5 এর ফ্যাক্টরিয়াল 5 1 এর ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল তাহলে 24 আছে লজিক ক্লিয়ার আছে গুড একই রকম ভাবে 19 করা পসিবল করে নেই করে
ছিল ডেরিভেটিভ গুলো ফার্স্ট এটা y2 তে খালি -1 হয়েছিল, তারপরে খালি 2 হয়েছিল, ওই ওটা 3 ছিল উপরে 2 হয়েছিল। কোনটা? এইটা দিয়ে পড়ে হ্যাঁ 4 এ তোমার উপরে একটা -3 হয়েছিল খালি। তাহলে এরকম করে তো 5 এর ক্ষেত্রে উপরে 4 হবে, কারণ একটা করে কমতে কমতে যাচ্ছে। ফ্যাক্টরিয়াল কত হচ্ছে? একটা করে কমতে কমতে যাচ্ছে না, একটা করে গুণ হতে হতে যাচ্ছে। আগেরটা যা ছিল সেটা থাকছে, তার সঙ্গে আরো একটা এক্সট্রা এসে গুণ হচ্ছে। এখানে খেয়াল করো, -1 তো অলরেডি আছেই ওর সহ, এরপরে যখন ডেরিভেটিভ করছি -2 সহ আরো এক্সট্রা এলো। বাট এইটার যখন ডেরিভেটিভ করছি এইটুকু তো উড়ে যাবে, এইটুকু থাকবে, -1 থাকছে, -2 থাকছে, অলরেডি ওর সহ আছেই ও। তো ডেরিভেটিভের জন্য আরো কি হচ্ছে, -3 আরো গুণ হয়ে যাচ্ছে। নেক্সট টাইম ডেরিভেটিভে -4 আরো গুণ হয়ে যাবে। তো তোর অ্যাকচুয়ালি যত ডেরিভেটিভ নাম্বার বাড়ছে সহগে বা কোএফিসিয়েন্টে অত মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ তো কোশ্চেন নাম্বার 19 কি আলাদা কিছু আছে? না, করা যাবে? কোশ্চেন নাম্বার 19 করা যাবে, বেশ। তাহলে একটু অন্য জায়গায় যাই। কোশ্চেন নাম্বার 20 টাইপটা কি বলছে? fx equal to x to the power n. বেশ, তো আমাকে বল এখান থেকে আমি f1 কি পাচ্ছি? এটা কোশ্চেন নাম্বার 20 বলছি। fx যদি x to the power n হয় তাহলে f1 টা কি পাচ্ছি? 1 পাচ্ছি, তাই তো? f dash x কত পাচ্ছি? n x to the power n minus 1, কারেক্ট। তাহলে এখানে f dash 1 কত হবে? অনলি n। কোন ডাউট আছে কি? আচ্ছা, f ডবল ড্যাশ x কি পাচ্ছি? n into n minus 1 into x to the power n minus 2। তাহলে f ডবল ড্যাশ 1 কত হবে? n into n minus 1। তাহলে f ট্রিপল ড্যাশ 1 কত হবে? into n minus 2। এর মধ্যে কত থাকবে? এই ডাউট। তাহলে ঠিক যত টাইমস ডেরিভেটিভ হচ্ছে তুই এরকমও দেখতে পারিস, দেখ এখানে দুবার ডেরিভেটিভ হয়েছে, এখানে গেছে একই গিয়ে শেষ হয়েছে। তিনবার যখন ডেরিভেটিভ হলো 2 গিয়ে শেষ হয়েছে, তাই তো? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। 4 বার ডেরিভেটিভ হলে 3 এ শেষ হবে, তাহলে n বার ডেরিভেটিভ হলে কোথায় শেষ হবে? n minus 1 এ শেষ হচ্ছে। তো এখানটায় দেখ n টাইমস আছে অলরেডি, প্র্যাকটিক্যালি n টাইমস ডেরিভেটিভে আমরা কি পাবো? n into n minus 1 into n minus 2 ডট 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 n থেকে n minus 1 বিয়োগ হবে, n থেকে n minus 1 টা বিয়োগ হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি এটা 1 হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালি এরকম লিখতে পারি n into n minus 1 into n minus 2 ডট 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 করে গিয়ে প্রথমে 2 আসবে, তারপর লাস্টেরটা 1 আসবে, ঠিক আছে? তো এখন যেটা চেয়েছে এই অ্যাডিশনটা কত হবে? বাইরে ফ্যাক্টরিয়াল গুলো আছে আবার। হ্যাঁ, তাহলে যেটা চেয়েছে দেখ ওই নাম্বার অঙ্কে, সেই অনুযায়ী যদি ভ্যালুগুলো আমরা পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে? বুঝতে পেরেছি? ভ্যালুগুলোকে যদি আমরা পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে দেখ, প্রথমে আছে f1 মানে 1, তারপরে কি হচ্ছে f dash 1/1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওটা n/1 ফ্যাক্টরিয়াল, তারপরটা হচ্ছে n into n minus 1/2 ফ্যাক্টরিয়াল, তারপরটা হচ্ছে n minus 1 into n minus 2/3 ফ্যাক্টরিয়াল। এরকম করতে গিয়ে লাস্টে হচ্ছে হলো n into n minus 1 এরকম ডট 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 করে কি 1 পর্যন্ত গিয়ে তারপর নিচে আসে n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? বল দেখি কে বলতে পারছে ভ্যালু কি হওয়া উচিত? বাইনোমিয়াল মনে আছে? ক্লাস 12 বাইনোমিয়াল দ্বিগুণ প্রমাণ ভেবে গেছি। ঠিক আছে, দাঁড়াও। এর আগে বলতে এইটা কিরকম লেখা যায় না? 1টাকে আমরা NC0 লিখতে পারি, ঠিক আছে? যদি নাও লিখিস এটাকে লিখতে পারি NC1, এটাকে লিখতে পারি NC2। এটা নিয়ে ডাউট আছে কিনা বলো? জানি তো NC2 লিখতে পারি, এটা
NC3 এরকম করতে করতে এইটা কি হচ্ছে দেখ তো, উপরেও n ফ্যাক্টরিয়াল নিচেও n ফ্যাক্টরিয়াল না, NCN প্র্যাকটিক্যালি উপরেটা n ফ্যাক্টরিয়াল তো বলতে পারি, নিচেও n ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কি হচ্ছে শুধু 1 ও লিখতে পারি, তাই কি না লিখতে পারি। এটা আমাদের নরমাল NCR এর সূত্রে ফেলে কিছু কাটাকাটি করলে এই জিনিসটা আসে, তাহলে এটা রিভার্স হয়ে এগুলো লেখা হবে আর কিছু হবে। এখন এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটা বাইনোমিয়ালের সাথে আমরা কম্পেয়ার করব। বাইনোমিয়ালের সূত্র আমাদের কি বলছে আরেকবার একটু নোট ডাউন করে নিই, a + b হোল টু দি পাওয়ার n কি হয়, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1, একটা করে কমে আরেকটা করে বাড়ে, মনে পড়ছে, প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 b স্কয়ার, এরকম করে যেতে যেতে কি হয় লাস্টেরটা b টু দি পাওয়ার n হয়ে যায়। নরমাল a + b হোল স্কয়ার এই সূত্রে চলছে, a + b হোল কিউব এই সূত্রেই চলছে। এখন আমাকে এইটার সাথে এটা কম্পেয়ার করে বল a এর জায়গায় কি আছে, b এর জায়গায় কি আছে, এটার সাথে এটা কম্পেয়ার করে বল। এর জায়গায় 1 আছে, b এর জায়গায় কোথায় আছে, এটাও 1 কম্পেয়ার করতে কম্পেয়ার, a এর জায়গায় 1 আছে, এখানে 1 দুটোতে বসলে তবে NC1 হয়, a এর জায়গায় 1 b এর জায়গায় 1, তাহলে প্র্যাকটিক্যালি কি হচ্ছে এইটা মানে যদি লিখতে পারি a + হোল টু দি পাওয়ার n, তাহলে কি হবে 1 + 1 হোল টু দি পাওয়ার n, অ্যানসার 2 টু দি পাওয়ার n। বাবা কত টাইপের আওয়াজ, যা আছে সূত্রটা সামনে আছে, হ্যাঁ আমি একটু কতক্ষণ ধরে ছাড় করেছিল, ও আগে এত বড় বড় অঙ্ক আসবে না সত্যি করে, বড় বড় অঙ্ক না, এগুলো দেখা মাত্র অ্যান্সার করতে হবে, এগুলো অনেকদিন ধরে অনভ্যাসে এরকম মনে হচ্ছে, এগুলো দেখা মাত্র অ্যান্সার করতে হবে ভিডিওগুলো। কিছু কনফার্ম অঙ্কের একটু অ্যান্সার মনেই রাখতে হবে, শুনতে খারাপ লাগলেও ওটা মনে রাখতে হবে, অঙ্ক মুখস্থের জিনিস না, কিন্তু কিছু কিছু মানে একদম কনফার্ম অঙ্ক থাকে সেগুলো একটু মাথায় রেখে অ্যান্সার ওটা একটু সহজে ক্লিক করে দিতে পারে, ঠিক হয়ে যাবে। 16 আর 25-এর কথা বললাম, ওটা আমার বি বেরিয়েছে, 25টাও বি বেরিয়েছে। হ্যাঁ এই টাইপের অঙ্কের একটা প্যাটার্নটা কি, প্যাটার্নটা হলো তোর এই রাইট সাইডে দেখ যে জিনিসটা থাকবে ফাংশনটা কি আছে sin a + y 16 নম্বরে, 17 নম্বরে দেখ আছে রাইট সাইডে cos a + y, তো ওইটাই লবে স্কয়ার ফরম্যাটে আসবে, ঠিক আছে। আর বুঝতে পারলি কথাটা, আর হরে কি হবে, হরে তো ডিপেন্ড করছে যে তোকে রাইট সাইডে কি ফাংশন দিচ্ছে তার উপরে ডিপেন্ড করবে, আর রাইট সাইডে যদি sin এর ফাংশন দেয় তাহলে হরে sin a আসবে, আর যদি cos এর ফাংশন দেয় তাহলে cos a আসবে। তো এই জিনিসগুলো একটু জাস্ট প্যাটার্নটা একটু অবজার্ভ করে মাথায় রাখবে তাহলে যথেষ্ট। ওকে 21 পারি, হ্যাঁ 21 আছে, 21 কি আছে, fx tan x আছে, fn 0 nc2 fn - 2 0, আচ্ছা টাইপস করে ডেরিভেটিভ কমছে, এটার ইনটাইমস ডেরিভেটিভের প্যাটার্ন অবজারভেশন কি করেছিলি? একটু স্পেশাল প্যাটার্ন গতদিন লেবনিজ করিয়েছিলাম, লেবনিজ ফার্স্ট সেমিস্টারে, শোন আমি একটু লেবনিজটা আরেকবার বলি, লেবনিজ দেখেছিলি বাড়িতে গিয়ে, তোরা দেখেছিলি একবার লেবনিজ দেখেছিলি? এই ছকরা দিতে পারে লেবনিজটা একবার করলে আমি আরেকবার একটু 2 মিনিট রিপিটেশন করে দিচ্ছি। লেবনিজের মধ্যেও কিন্তু আমাদের অবজারভেশন করতে হবে সেই একই জিনিস, সেই বাইনোমিয়াল ফর্মুলাকেই। এই অঙ্কটা লেবনিজ দিয়ে খুব সহজে একটা করা পসিবল, তার জন্য আগে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে কনসেপ্টটাকে আরেকবার একটু রিভিজিট করে নিই। এটা আমাদের বাইনোমিয়াল ফর্মুলা, তাই তো? পাওয়ারে থাকলে আমরা এইভাবে বাইনোমিয়াল ফর্মুলা জানি। আর লেবনিজ কি করলো, এই বাইনোমিয়ালের কনসেপ্টটাই ডেরিভেটিভে কাজে লাগালো, যে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে u আর v, তাহলে যদি n বার পর্যন্ত ডেরিভেটিভ করতে হয় তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা ফার্স্ট ফাংশনটাকে স্টে করিয়ে দিলাম, করিয়ে দিয়ে সেকেন্ডের ফাংশনটার n টাইমস ডেরিভেটিভ, ঠিক আছে।
এবার কি ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ একটা করে বাড়াতে থাকবো, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ একটা করে কমাতে থাকবো। আমরা চাইলে উল্টো ব্যাপারও করতে পারি, মানে আমরা চাইলে ইউ এন লিখতে পারি, ইউ ভি লিখতে পারি, একই কনসেপ্ট কি বলতে পেছন থেকে সামনে, সামনে থেকে পেছন, যে কোনো একটা প্রসেসে মাথা রাখলে তো চলতে পারে। তো ইউ কে রেখে ভি এর n টাইমস ডেরিভেটিভ, এরপরে কি আসবে, NC1 আসবে। ইউর কি একবার ডেরিভেটিভ বাড়াচ্ছি, ভি এর একটা ডেরিভেটিভ কমাচ্ছি, তারপরে কি হবে, আবার ইউর একটা ডেরিভেটিভ বাড়াচ্ছি, ভি এর একটা ডেরিভেটিভ কমাচ্ছি। এরকম করতে করতে গিয়ে লাস্টে কি পাবো, ভি এর আর ডেরিভেটিভ থাকবে না, ইউ এর ডেরিভেটিভ কতবার হয়ে যাবে, n বার। এইটার সাথে এইটার পার্থক্যটা শুধু এইটুকু জায়গাতেই, এখানে দেখ প্রথম আর শেষের ক্ষেত্রে যখন এ লিখছি আর বি লেখা হচ্ছে না, কারণ কি এটা যোগ আকারে আছে। গুণ আকারে থাকলে আমি একজনকে হুট করে সরিয়ে দিতে পারি, সে তো গুণ অবস্থায় থেকেই যাবে, তাই তো। তো ওই কারণে যখন এর n টাইমস ডেরিভেটিভ করছি ইউ গুণ আকারে থেকে যাচ্ছে, যখন ইউর n টাইমস ডেরিভেটিভ করছি তখন ভি গুণ আকারে থেকে যাচ্ছে মাল্টিপ্লাই ফর। তাহলে এই জিনিসটা হলো পার্থক্য, আর বাদ বাকিটা একটা সিমিলার প্যাটার্ন। ওটা মাথায় বসেছে, এটা কি নিচে বসেছে, পাওয়ারের জন্য হয়েছে, এটা ডেরিভেটিভের জন্য হয়েছে, এইটুকুই পার্থক্য। তো এই লেবনিৎজের কনসেপ্টটাই আমরা এখানটায় ইয়োকে অ্যাপ্লাই করব, এটা খুব হেল্পফুল হবে। এই কনসেপ্টটাকে একটু মাথায় গ্রিপ করে, এটা খুবই একটু হেল্পফুল হবে। দেখে এই অন্য কোনো কিছু ভাবে তুই করতে গেলে হুট করে সলভ করতে পারবি না। এটা কত নাম্বার অঙ্ক ছিল না, 21। fx কে যদি আমরা tan x যেহেতু দিয়েছে, তো আমরা fx কে sin x বাই cos x লিখতেই পারি, yes or no? তারপরে sin x into sec x লিখি না, ওইভাবে করিস না, দাঁড়া একটু দেখে নে, এটা অন্য জায়গায় অন্যভাবে সেভাবে কাজে লাগাবি। cos x টাকে আমরা এরকম ভাবে গুণ করে দিই x এর সাথে, তাহলে কি হচ্ছে, cos x fx cos x fx equals to কি, sin x। তাহলে u v টা কাদের মধ্যে অ্যাপ্লাই হবে, cos x fx। সাপোজ ধর cos x টা u, fx টা v। এবার এখানে যদি আমরা লেবনিৎজ কে অ্যাপ্লাই করি কি ঘটবে, কি ঘটবে, আচ্ছা এইটা আগে নয়তো একবার একটু লিখে নে, এটা লেখার পরে এটা আমরা n টাইমস ডেরিভেটিভ করছি, বা নিচে n দিয়ে n টাইমস ডেরিভেটিভ করে যাচ্ছে, তাহলে এইটা কি হবে বল, cos x কে স্টে করে cos x থাকবে fx এর n টাইমস ডেরিভেটিভ, fx ফাংশনের n টাইমস ডেরিভেটিভ আমরা পাওয়ার দিয়ে দিই, তাই তো, এখানে তারপরে কি হবে, cos x এর একবার ডেরিভেটিভ কি বাড়াবো, fx এর একবার ডেরিভেটিভ কমাবো, আর তার সহগ কি আসবে, কোএফিশিয়েন্ট NC1। তাহলে কি লিখবো, NC1 cos x এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে, মাইনাস sin x, আর এটা কি হচ্ছে f n মাইনাস 1x। বল ওর সাথে সাথে সুবিধা হবে, এই বসে তাতে করে সুন্দরভাবে মিলে যাবে। শুধু একটু প্যাটার্নগুলো কিছু জিনিসের মনে রাখবি। ঠিক আছে, বল তারপরটা কি হবে, বল নিজেরা বল, NC2 minus cos x minus cos x f minus 2x, কারেক্ট। এরকম করে যেতে যেতে আমরা cos x এর n টাইমস ডেরিভেটিভ করব। cos x এর n টাইমস ডেরিভেটিভের ফর্মুলাও অলরেডি আমি বলে রেখেছি, সেকেন্ড পেজে যা। sin x এর n টাইমস ডেরিভেটিভ আর cos x এর n টাইমস ডেরিভেটিভ বলেছি, বা লাস্ট পেজে আছে n টাইমস ডেরিভেটিভ বলেছি, লাস্ট পেজে আছে। ax plus b अगर ঠিক তো। এই যে sin ax plus b আকারে দিয়েছি, এখানে b এর ভ্যালু কি 0, Zero আর a a এর ভ্যালু 1। সবাই লাস্ট পেজটা খুলেছিস, পেয়েছিস, sin ax plus b cos ax plus b ফর প্যাটার্নে দেওয়া আছে, দেখ a এর ভ্যালুটা হলো এখানে 1 আর b এর ভ্যালুটা হলো এখানে 0। তাহলে cos x এর n টাইমস ডেরিভেটিভ কি হবে, cos n pi by 2 plus x। দেখ cos n pi by 2 plus x হচ্ছে, ওই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু ক্লাস 11 12 বা জয়েন্টের অঙ্ক হচ্ছে না, কিন্তু এটা কিন্তু এক লেভেল এগিয়ে গিয়ে আমরা কাজকর্ম করছি। এক লেভেল না, অ্যাকচুয়ালি সেই অর্থ হলে 3 ইয়ার্স হতে হবে, 3 লেভেল এগিয়ে কি বলছে, এমসিআই এন্ট্রান্স দিচ্ছিস মানে তুই কিন্তু
লেভেল এগিয়ে গিয়ে যাচ্ছে তো এন টাইমস ডেরিভেটিভের ফর্মুলা লেবনিজের ফর্মুলা এগুলো মাথায় রাখতেই হবে এগুলো আসবে এই কোশ্চেন ধরে নিতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা কি পেলাম cos n by n pi by 2 plus x কার cos x এর n টাইমস ডেরিভেটিভ আর fx এর তো এখানে কোনো ডেরিভেটিভ হবে না ইয়েস অর নো আর ডান দিকে কি হচ্ছে আবার sin x এর n টাইমস ডেরিভেটিভ তাহলে হচ্ছে কি ওইটা sin x by 2 প্লাস x অঙ্কটা এইভাবে করাটা কেন সুবিধা জানো এইবারই অঙ্কটার মজাটা দেখো দেখ যেটা তোকে প্রুফ করতে দিয়েছে x এর জায়গায় কি আছে প্রতিটা f এর ভেতরে x এর জায়গায় কি আছে 0 আছে তাহলে পুরো ইকুয়েশনটাই যদি আমরা এবার x এর জায়গায় 0 বসিয়ে পুটিং x = 0 কি ঘটছে দেখ তো পুরো অঙ্কটাই মিলে যাবে দেখ এখানে x এর জায়গায় 0 cos 0 কত 1 তাহলে এটা 1 তাহলে কি পড়ে থাকছে fn 0 নো ডাউট বেশ তারপরে কি হচ্ছে এখানে যদি 0 বসাস sin 0 কত তাহলে এটা থাকছেই না তাহলে বলছিস এখানে যদি 0 বসাই এটা 0 হয়ে যাচ্ছে পুরো sin 0 যেহেতু 0 এটা থাকছেই না এরপর এখানে যদি 0 বসাই cos 0 1 এখানে 0 তাহলে এখানে কি হচ্ছে এটা -nc2 f of n - 2 0 yes or no এরকম ভাবে ব্যাপারটা চলতে থাকছে চলতে 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 লাস্টেরটা কি হচ্ছে এখানে 0 বসছে তাহলে cos n pi by 2 plus 0 cos n pi by 2 কি আছে cos n pi by 2 कैंसिल pi by 2 এর pi by 2 এর যে কোনো গুণিতকে cos 0 ই এখানে যদি 0 বসাই cos n pi by 2 বোঝাচ্ছে তো এটা অ্যানসার কি হবে 0 ই এই ব্যাপারটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে এখন কোন জায়গায় কি 0 হবে আমরা জানি না ওখানে দেখ ওই কোশ্চেনটা ওইখানে ইনফাইনাইট পর্যন্ত টেনে দিয়েছে আর রাইট সাইডে কি হচ্ছে এখানে যদি 0 বসে sin n pi by 2 হচ্ছে তাহলে অ্যানসারটা কি হচ্ছে sin n pi by 2 এটা সবই পেয়ে গেছে মানে কোন জিনিস কোথায় গিয়ে অ্যাপ্লাই হলো ছিল মানে অঙ্কটা ছিল একটা নরমাল একটা অঙ্ক সেখান থেকে এটা প্রুভ করতে দিয়েছি এখানে লেবনিজ অ্যাপ্লাই হয়েছে তার সঙ্গে n এর অর্ডার ডেরিভেটিভ অ্যাপ্লাই হয়েছে বাড়িতে গিয়ে কিন্তু দেখতে হবে আর ভিডিওটা তো আজকের জন্য রেকর্ড হয়ে থাকলো আজকেরটা তো দেখার স্কোপ পাচ্ছিস ঠিক আছে তো এটা দেখতে হবে বাড়িতে গিয়ে না দেখলে আবার আউট অফ মাইন্ড হবে বাড়িতে গিয়ে দিনেরটা দিনেই দিবি তারপরে কি আবার পরে যখন প্র্যাকটিস করতে বলতে হবে সলভ করতে বলতে তাহলে অ্যান্সারটা হয়ে গেল sin n pi by 2 এখন যদি তোকে কোনো স্পেসিফিক অঙ্ক দেয় ধর n এর জায়গায় 6 বলে দিয়েছে মানে তো 6 টাইমস ডেরিভেটিভ করতে বলেছে প্র্যাকটিক্যালি এখান থেকে কি হবে একটা f6 হবে একটা f4 হবে তারপর একটা f2 হবে তারপরে কি আর হবে বুঝতে পারছিস এটার অ্যান্সার কি হবে sin n এর জায়গায় 6 বসবে sin 6 pi by 2 sin 3 pi by 2 sin 3 pi হচ্ছে 3 pi যে অ্যান্সার হবে sin 3 pi অ্যান্সার 0 ই হবে কারণ সেক্ষেত্রে সেটা বুঝে নিয়ে ব্যাপারটা হবে n যাবে n যদি 5 দিত তাহলে এখানে 5 pi by 2 হতো সেই ক্ষেত্রে 5 হলে আবার অ্যানসারটা চলে আসতো দেখতি sin 5 pi by 2 হয়ে যাবে মনে হচ্ছে 1 হয়ে যাবে ঠিক আছে যদি ওরকম n এর ভ্যালুটা দিয়ে দেয় সেই ক্ষেত্রে 0 বা 1 বা -1 এসব করে অ্যাপ্লাই করতে পারে আর নয়তো এই হলো বিষয় ডেরিভেটিভের ব্যাপারগুলোই করব তারপরে পার্শিয়াল ডেরিভেটিভটা দেখিয়ে দেবো সেই অঙ্কগুলো করে আসছি তারপর হয়েছে হয়েছে চারটাতে বল ঠিক না তো 47 আছে 46 যে ফর্মুলার চার্টটা দিয়েছিলাম ওখানে সাবস্টিটিউশনের একটা পোর্শন দিয়েছিলাম সেকেন্ড পেজে আছে দেখি যে কখন আমরা সাধারণত কি ধরনের সাবস্টিটিউশন করি এটা আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এটা আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সাধারণত ডিফারেন্সিয়েশনে খুব একটা বেশি আমরা সাবস্টিটিউশন লাগাই না সাধারণত ইন্টিগ্রেশনেই লাগাই বেশি তারপরে ওই অভ্যাসটি আমাদের আছে কিন্তু স্পেসিফিক কিছু অঙ্কে ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভের সময়ও সাবস্টিটিউশন লাগানো যেতে পারে তাতে অঙ্ক ছোট এবং সহজ হবে তো এই জায়গাটায় আমরা কি হ্যাঁ এবার ব্যাপারটা হলো x কে sin থিটা এবং y কে cos থিটা ধরবো না আমরা দুজনকে আইদার sin দিয়ে ধরবো দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল লিখে দিই অথবা দুজনকেই cos দিয়ে ধরবো কারণ আমাদের এখানে কিন্তু এরকম কোনো ইনফরমেশন নেই x আর y নিজেদের মধ্যে কোনো রিলেশনে আছে কিনা তো এই একজনকে sin থিটা একজনকে cos থিটা আশঙ্কা বলতে পারি না বুঝতে পেরেছিস দুটোকেই মানে হয় দুটোই সাইন লেখ কিন্তু আলাদা অ্যাঙ্গেলে অথবা দুটোকেই cos লেখ কিন্তু সেটা আলাদা অ্যাঙ্গেল
এরকম করা উচিত হবে না যে একটা অ্যাঙ্গেল রাখলাম থিটা রেখে দিলাম একজনকে সাইন থিটা বলে একটা কস থিটা বলে এটা নাও হতে পারে এরকম করে ইনফরমেশন দেওয়া নেই মানে sin theta sin phi বা cos theta হ্যাঁ এক্স্যাক্টলি এটা সাইন থিটা আর সাইন ফাই ধরি এক্স আর ওয়াই কে অথবা cos থিটা আর cos ফাই এটা ধরি আর y ইকুয়ালস টু আমরা sin ফাই ধরি কি বলছি লেফট সাইডে কি হবে cos square theta মানে cos to cos theta আর cos plus cos cos ফাই হচ্ছে লেফট সাইডে আর রাইট সাইডে কি হচ্ছে 46 রাইট সাইডে কি হচ্ছে a ইনটু sin থিটা minus মাইনাস sin হচ্ছে এরকম তো এবার দেখ তো cos c প্লাস cos d সূত্র আমরা লিখতে পারি cos theta প্লাস pi বাই 2 cos theta মাইনাস pi বাই 2 আর এটা লিখতে পারি হলো 2 কি বলে এটা প্রথমে cos আসবে theta প্লাস pi বাই 2 sin theta মাইনাস pi বাই 2 এই ত্রিকোণমিতি ফর্মুলাগুলো কিন্তু রেগুলারলি দেখবে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 cos theta plus pi by 2 2 cos theta plus pi by 2 কাটছে তো প্র্যাকটিক্যালি আমাদের হাতে চলে আসছে cos theta minus pi by 2 equals to tan theta minus pi by 2 বা cos দিয়েও লিখতে পারতাম plus to 1 by 2 এরকম একটা জিনিস চলে আসছে ঠিক আছে dy by dx আছে আচ্ছা এবার দেখ এটাকে এখন ডেরিভেটিভ এইভাবে না করে একটু একটু বুদ্ধিমানের কাজ করতে হবে এরকম যে এইটাকে দেখতে এরকম লিখতে পারি থিটা মাইনাস ফাই ট্যান ইনভার্স হয় তো টুটা গুণ করে দিতে পারি 2 ট্যান ইনভার্স 1 বাই লিখতে পারি এতে কি সুবিধা কি তুই যদি এখানে ডেরিভেটিভ করতে যেতি তাহলে কিন্তু তোকে সেক স্কয়ার করতে হতো চেন রুল লাগাতে হতো অনেক কিছু হবে তুই যদি এবার ডেরিভেটিভ করিস ধর থিটার সাপেক্ষে যদি করি তাহলে কি হবে 1 মাইনাস d ফাই বাই d থিটা এটা কি হবে বলতো constant এটা তো কনস্ট্যান্ট এবং এটাও কনস্ট্যান্ট তাহলে কি হয়ে যাবে 0 তো কাজটা ছোট এবং সহজ হয়ে গেল এই জিনিস এই ছোটখাটো বিষয়গুলোই অঙ্কে খুব হেল্প করে আর তোর ইন্টারেস্টিং করে দেবে কুইক অঙ্ক করতে সুবিধা হয় তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো যে 1 মাইনাস d ফাই বাই ইকুয়াল টু 0 আমাদের খুঁজতে হবে কি dy বাই dx এর মান ওকে বেশ তাহলে এবার কিভাবে পাবো ওই তো ওগুলো আলাদা আলাদা করে ডেরিভেটিভ করব এক্স্যাক্টলি তাহলে dy কত হচ্ছে i এর সাথে cos phi t phi হ্যাঁ আর dy পাচ্ছি আর dx কত পাচ্ছি cos theta d theta d theta dy by dx এটা বসিয়ে দেব হ্যাঁ তাহলে এখান থেকে dy বাই dx এর মান কি পাচ্ছি cos phi d phi by cos theta cos phi বাই cos theta d phi বাই d theta এটা মানে তো 1 তাহলে এখান থেকে হ্যাঁ এখানে এটার মানে কত 1 এটার মান 1 পুরোটা মানে এখান থেকে d phi বাই d theta 1 পেয়ে গেছি এইটুকুর মান 1 এখান থেকে আমরা কি পেয়ে গেলাম dy বাই dx এর মান cos theta এই cos phi বাই cos theta cos phi বলতে আমরা এটা লিখতে পাচ্ছি √1 - sin স্কয়ার phi এটা মানে √1 - sin স্কয়ার theta ও সাইনের জায়গায় x √1 - y স্কয়ার আর √1 - x স্কয়ার যেমন হচ্ছে অপশন ভুল আছে বুঝলি অপশন বিটা হবে 1/2y - 1 লেখ 51 নম্বর কোশ্চেনটা না না কিছু তো আছে হ্যাঁ নান অফ দিস আছে কিন্তু এখানে কোনো কারণ প্রিন্টিং নিয়ে পড়েছে আমি কিছু কিছু অঙ্ক এখান থেকে নিয়েছিলাম সেটা একটু না হ্যাঁ ওইটা একটু লিখে নিচ্ছে অপশন হ্যাঁ এখানে একটা অপশন বি 1/2y - 1 লিখে আর নয়তো নান অফ দিস হতো 1/2y - 1 হ্যাঁ এই যেটাই আছে নর্মাল স্কয়ার করে ডেরিভেটিভ করলে এটা আছে আর নয়তো নান অফ দিস হয়ে যাবে যে অপশন না আছে 1/2 সিরিজের অঙ্কগুলো হয়েছে তো তাই না আচ্ছা তারপর এই পেজটা তো আজকে দিলাম 56 হ্যাঁ এটা ভালোই হয়েছে একদিকে এটা পার্সিয়ালি পারে অসুবিধা হবে না আচ্ছা আর যেটা বাকি মানে প্রথম দিকে জিনিস
ওই 5 থেকে 15 5 থেকে 15টা অফ এ 5 থেকে 15 এর মধ্যেও দেখ অলরেডি 7 পেরে যাবে। ওই 5 এরটা 4 টা দিচ্ছি দাঁড়া 5 এর টাইমে আসছি, এটা কিন্তু মডিউলার সঙ্গে একটু বাদে আসছে। আচ্ছা একটা কোনো কথা দিচ্ছি মানে 1 থেকে 15 5 থেকে 15 বলছি। হ্যাঁ। 5 থেকে 15 আমি বলেছি একদিন বললো কি অবস্থা বলে দিলে ভুলভাল ইনফরমেশন। আচ্ছা দাঁড়া 5 থেকে 15 এর মধ্যে যেটা বিষয়, এখানে দেখ অলরেডি 7 নম্বরের অঙ্কটা কিন্তু বলতে পারিস প্রায় কত ইউনিট ডিসকাশন হয়েছে, তার সঙ্গে এটা ফর্মুলার মধ্যে ইনক্লুডেড অলমোস্ট। তো এমএক্স প্লাস হ্যাঁ এটাকে একটা স্কয়ার করে দিয়ে বাদ বাকি জিনিসকে y ধরে নিতে হবে। ঠিক আছে, আর ওই অঙ্কটা 7 নম্বরের অঙ্কটা x প্লাস 1 হবে না, dy বাই dx at x ইকুয়াল টু 1। এখানে একটা মিস্টেক আছে, এটা কারেকশন করে দিই। 8 এর অঙ্কটা আমরা গতদিন করিয়েছিলাম তো দেখ। হ্যাঁ আর জয়টা নিয়ে নিস 8 এরটা। তো মডিউলাস ব্যাপারটাতে আসি, এখানে যেটা 15 পর্যন্ত বাদ রাখার একটা কারণ ছিল, একটা বড় কারণ ছিল মডিউলাস নিজেই, কারণ এখানে ডিফারেন্সিয়েবল কনসেপ্ট ছিল। আর কি বলে দেখ 5 নম্বরের অঙ্কটা দেখ, এই অঙ্কটা আগে মডিউলাস ফাংশনকে পুরো ক্লিয়ার ভিউতে মাথায় রাখতে হবে। দিস মড ফাংশন mod x equals to কি প্লাস x হবে যখন কি x equal to 0 আর মাইনাস x হবে যখন x less than 0। এই নিয়ে কারো কোনো ডাউট নেই। mod x এর জায়গায় যদি mod x minus 2 থাকে তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? বল চেষ্টা কর। এক্স নটটা গ্রেটার দ্যান 0 আছে। এই x এর জায়গায় কি এসেছে? x minus 2 এসেছে তো। তাহলে এখানে যেখানে যেখানে x দেখছিস সেখানে সেখানে কি বসাবি? সেখানে সেখানে x minus 2 বসাবি। তাহলে কোনো কনফিউশনই থাকবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে x এর জায়গায় কি বসবে? x minus 2, এখানে x এর জায়গায় কি বসবে? x minus 2 greater than equals to 0। না আলটিমেটলি মিনিংটা দাঁড়ালো এইটা যে x এর মান যখন 2 এর থেকে বড় হবে তখন ও এই জিনিসটাকে বোঝাবে, এই ফাংশনটাকে বোঝাবে x minus 2। আর x এর মান যখন তাহলে কি হচ্ছে আপনি লেস দ্যান 2 হবে তখন ও কি বোঝাবে? মাইনাস x minus 2 কে বোঝাবে। বুঝতে পারছিস? এটা লজিকটা এইভাবে মাথায় রাখ যে এখানে x এর জায়গায় যা বসবে, এখানে যা যা x আছে যেখানে যেখানে সেই x গুলোর জায়গায় ওইটাই বসবে। তাহলে আমাকে বল যে mod sin x কোথায় তো আমি কি লিখব? বল sin x প্লাস sin x যখন sin x টা greater than equals to 0 আর মাইনাস sin x হবে যখন sin x টা less than 0। এখন sin x greater than equals to 0 কোথায় হবে? obviously x এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় ওখানেই দেখাবো, আর এখানে যদি x এর ভ্যালু যদি less than 0 হয় তাহলে এটা মাইনাস sin x হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টাকে মনে রাখ, ফার্স্ট খুব ভালো করে ভেবে রাখ, তারপরে কি হয়তো অন্য কিছু করা যে দেখ if fx equals to 2 mod x plus x minus 2 plus mod x minus 2 আর রেঞ্জটা দিয়েছে কি 1 less than x less than 2 then f dash 1 কি হবে? কি করবে? আচ্ছা এই যে রেঞ্জটা আছে 1 থেকে 2 এর মধ্যে, জাস্ট একটু কনসেপ্টে হাঁট, 1 থেকে 2 এর মধ্যে বলতো mod x টা প্লাস x হবে না মাইনাস x হবে? প্লাস mod x টা হ্যাঁ কি বলছিস? হ্যাঁ কারণ fx আছে 2 mod x আছে প্লাস আছে mod x minus 2, রেঞ্জ দিয়েছে হলো 1 less than x less than 2। 1 থেকে 2 এর মধ্যে এই mod x টা কি হবে? এটা পজিটিভ সেক্টর হবে, তাহলে এখানে কি হবে? 2x। আচ্ছা আর এই mod x minus 2 টা কি হবে? সব লেখা আছে এখানে, 2 এর থেকে ছোট তো, 2 এর থেকে ছোটের জন্য কি হচ্ছে? মাইনাস x minus 2, তাহলে এটা কি হবে? 2 - x কে ধরে পড়ে দাঁড়িয়ে হ্যাঁ একেবারে 2 minus x দেখ, এবার এই যে এই জিনিসটা হচ্ছে 2 minus x, মানে x প্লাস তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? x plus 2, fx দাঁড়ালো x plus 2, তাহলে f dash x কি দাঁড়াচ্ছে? 1 f dash x 1 দাঁড়াচ্ছে, তাহলে f dash 1 কত?
এখানে x এর ভ্যালু 1 বসাতে যাওয়া হচ্ছে, এখানে কিছুই হচ্ছে না, শুধু 1 থাকছে। লেফট টেস্ট এইগুলো করা যায়। তাহলে ছয়টা করতো নিজেরা চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা করে gx কি আসছে x - 4 ডেরিভেটিভ করলে 1ই আসছে। ঠিকই বলছিস। gx x minus 4 তো আমাকে বল fx টা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, কারণ 20 থেকে বড়, তাহলে অবভিয়াসলি 2 এর থেকে তো বড় বটে, তাহলে পজিটিভই হবে। তাহলে fx টা কি হচ্ছে, এটা হলো 6 নাম্বার অঙ্কটা। fx টা নিঃসন্দেহে x - 2 হচ্ছে। এবার gx টা কি বলছে, f of fx, তাই তো? মানে f of x minus 2 হ্যাঁ, f of x - 2। আর x এর জায়গায় x minus 2 হ্যাঁ, তাহলে x এর জায়গায় x - 2 বসছে, তাহলে এখানে x এর জায়গায় x - 2 বসবে। তাহলে x - 2 x - 4, তাহলে g dash x কি হচ্ছে, 1 হচ্ছে। এখানে x এর জায়গায় কিছু বসাতে দিল, ম্যাটার করবে না, 1 আসবে। ওকে, এই হলো মডেল ধরো। স্যার x - 2 কেন স্যার, f of x - 2 এই fx এর ভ্যালু কি, x - 2 এই fx এর জায়গায় x - 2 বসাতে পারি। এই x - 2 টা আবার কোন ফাংশনে বসছে, f এর ফাংশনে। তাহলে f এর ফাংশনটা তো x এর, এই x এর জায়গায় x - 2 বসছে। দেখুন x এর জায়গায় x - 2, x - 2। ওকে, আচ্ছা, আটেরটা তো কতদিন হয়েছিল, আচ্ছা 9এরটা তাহলে ট্রাই করতে পারি। আটের মধ্যে একবার ট্রাই করো, ট্রাই করছি বাড়িতে। আটেরটা একটু দেখে নিবি, এবার 9টা ট্রাই করতে পারি। ও করেছিলাম এমনকি 10এরটাও ট্রাই করবি। করেছিলাম না মাসে আমার দেখে মাসে মনে হচ্ছে একই অঙ্ক সেজন্য না, 9, 10 আরেকবার ট্রাই কর। 8এর থেকে আরও একবার ট্রাই কর। আমি 11 বলছি, 11 আমি বলছি। দেখ 11 ধরনটা কি, এখানে আমি আর একটা অঙ্ক দিয়েও দেবো। কোনটা? সি হচ্ছে নাকি এ হচ্ছে, দাঁড়া দেখছি। লিমিট x টেন্স টু a x f a minus a f x by x minus a। এই ধরনের অঙ্কে কি করবি, এই ধরনের অঙ্কে সবসময় এই ঠিক মাঝখান বরাবর একটা জিনিস আনবি। মানে কেমন জিনিসটা আমি বলে দিচ্ছি, দেখ ভালো করে বোঝ। এখানে দেখ একটা ভ্যারিয়েবল আছে, তার সাথে এটাকে একটু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। আর এখানে কি এটা কনস্ট্যান্ট আছে, এটাকে ভ্যারিয়েবলটা একটা ফাংশন হিসেবে ট্রিট করতে হবে, একই। ঠিক আছে, এর মাঝখানে এমন একটা জিনিসকে আনবি যেটা পুরোটাই কনস্ট্যান্ট, মানে তার সহগটাও কনস্ট্যান্ট আবার তার ফাংশনটাও কনস্ট্যান্ট, এরকম। এবং সেটার প্যাটার্নটা কিভাবে মাথায় রাখবো, এই প্যাটার্নটা হবে হলো এইটার এই কনস্ট্যান্ট পার্টটা নেবো আর এইটার এই ফাংশনাল কনস্ট্যান্ট পার্টটা নেবো। দুটো জায়গা থেকে একসাথে এই জিনিসটাকে আমরা কিভাবে আনবো, এখানে দেখ যোগ বিয়োগ আকারে আনতে পারি। একটা প্লাস করে দিলাম আর একটা এখানে এরকমভাবে মাইনাস করে দিলাম, লিখতে পারি। অথবা এটাকে মাইনাসে রাখলাম, এইটাকে প্লাসে রাখলাম, তাতে সুবিধা। কি সুবিধা হবে এখনই দেখতে পাবি। একটা অঙ্ক হয়ে গেলে এর পরের জিনিস নিচে যাবে, একটা বুঝে নেই। তাহলে এরকম প্যাটার্নে আমরা দুটো জিনিস ইচ্ছাকৃত আনলাম। এটা কি সুবিধা, দেখ লিমিট x টেন্স টু a, এখান থেকে আমরা x মাইনাস a কমন নিতে পারছি, f এ হচ্ছে এইটা বাই x মাইনাস a লিখতে পারি, একই না?
আচ্ছা তারপরটা দেখ লিমিট এক্সটেন্ডস টু এ আছে, আমরা এখান থেকে যদি এটা কম মাইনাস এ কমন নিই, মাইনাস এ কমন নিই, তাহলে কি হচ্ছে fx মাইনাস fa বাই x মাইনাস এ কি বেনিফিট হচ্ছে? হ্যাঁ ওটা সূত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ এইখানে হলো এই জিনিসটা কেটে যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা কেটে গেলে কি এখানে x থাকছে কিছু? না x না থাকলে লিমিটের বসানোর কোনো ব্যাপার থাকছে না, তাহলে অনলি কি হয়ে যাচ্ছে f এর ভ্যালু হয়ে যাচ্ছে, yes or no? আর এখানে কি হয়ে যাচ্ছে দেখ মাইনাস a এইটুকু যে পার্টটা ইন্টারেস্ট f ড্যাশ ঠিক করেছিস? তাহলে কি আছে না, তাহলে এইভাবে করি। আন্দাজে করেছি না, ও তাহলে তুই এটাই বললি অপশন সি হচ্ছে, তুই কি হয়ে বললি? আমি নর্মাল লিমিটেড ফর্মুলা দিয়ে করেছিলাম। লিমিটের ফর্মুলা চলে আসছে তাহলে এটা হয়ে যাবে, মানে ওই এল হসপিটাল লাগে। এই হসপিটাল লাগিয়ে করেছিলাম। আচ্ছা হ্যাঁ সেটাও খারাপ আইডিয়া না, ভালো কথাই বলেছিস, যেমন ডাইরেক্ট এল হসপিটাল লাগাই এটাও ভালো আইডিয়া, এত জটিলতায় না গিয়ে। তো আমাদের নিচে তো 1 চলে আসছে এগুলো, হুম। আর উপরে কি হচ্ছে শুধু এফে থাকছে, আর এটা কি হয়ে যাচ্ছে দেখ, এটা হয়ে যাচ্ছে শুধু এফে হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে মাইনাস এ এফ ড্যাশ এক্স হয়ে যাচ্ছে, আর নিচে তো 1 চলে আসছে, এটার উপরে লিমিট আছে এক্সটেন্স টু এ, তাহলে এখানে এ বসে গেলে এফ এ মাইনাস এ এফ ড্যাশ টু, এটা দারুণ ব্যাপার, ডাইরেক্ট হয়ে যাবে। আমরা ডাইরেক্ট এই হসপিটাল লাগাতে পারি, তাতে এতটা ক্যালকুলেটিভ হয়ে যাবে। তাহলে এরকম প্যাটার্ন আরেকটা অঙ্ক কত ওখানে পরে কোশ্চেন সেটা লিখে রাখো, এখানে হয়তো 11 1 দিয়ে দে, 11 2 দিয়ে দে। এই অঙ্কটার অ্যান্সার কি হবে? x স্কয়ার f a মাইনাস a স্কয়ার f x বাই x মাইনাস a। হ্যাঁ বলুন বল। ইয়ে গ্রেড হসপিটালটি করলে তো নিচেরটা এক আসবে, এক আসবে, ওখানে 2x f 2x হ্যাঁ একবার ডেরিভেটিভে আছে 2x f a মাইনাস a স্কয়ার, স্কয়ার f ড্যাশ x হ্যাঁ এবার যদি আমরা a গুলো বসিয়ে দিই 2a f 2a f a মাইনাস a স্কয়ার f ড্যাশ x হ্যাঁ এটাই আসবে 2a f a মাইনাস a স্কয়ার f ড্যাশ x। Good. স্যার ওই অঙ্কটা যেভাবে করলেন স্যার ওই আলাদা একটা ধরে ওরকম ভাবে করলে কিভাবে করতে হবে? বল তাহলে আলাদা কি ধরতে হবে এখানে? আমি ধরেছিলাম এ এফ এক্স স্কোয়ার, না স্কয়ার এসে হবে এক্স স্কয়ার স্কোয়ার আমি কি বললাম এইখানের এই কনস্ট্যান্টটাকে নিবি, এখানকার এই কনস্ট্যান্টটাকে নিবি। এই স্কয়ার এসে। ও এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে ওই ক্ষেত্রে তোকে ধরতে হতো a স্কয়ার f a প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার f a আসবে আর প্লাস a স্কয়ার f a, এই যে এরকম। অ্যান্সার কি ছিল 2a f a মাইনাস a স্কয়ার f ড্যাশ কিভাবে বললাম? এই হসপিটাল না, না, ওইভাবে করেছে। আচ্ছা তাহলে ভালো, এখানে চলে আসবে যেভাবে আছে। ওকে আচ্ছা তাহলে তারপরে একটু 12টা বলে দিচ্ছি, আর বাদ বাকি যা যেখানে বাকি আছে যার সেগুলো রিপ্লাই করবে। 12টা বলে দিচ্ছি আর একটু পার্শিয়ালের কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 9 আছে, অথবা fx মাইনাস 9 বাই x মাইনাস 3 আছে। তা ক্লিয়ারলি আমরা এটা দেখতেই পাচ্ছি যে কি ঘটছে, যে রুট x মাইনাস এটা কি আছে 3 আছে না, রুট x মাইনাস 3 আছে। তা ক্লিয়ারলি আমরা দেখতেই পাচ্ছি যে উপরেও যদি আমরা 9 বসাই তাহলে এটা একটা 0/0 ফর্ম হচ্ছে। উপরে যদি 9 বসাই f9 হচ্ছে, f9 এর ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 9, রুট 9 মানে কি 3, 3 মাইনাস 3 0, আর নিচে 9 বসালো 3, 3 মাইনাস 3 0। তো প্র্যাকটিক্যালি এটা 0/0 ফর্ম, কোনো ডাউট আছে কি? তাহলে 0/0 ফর্মে এনিথিংকে আমরা কি করতে পারি, এর হসপিটাল লাগাতেই পারি। তো সাপোজ এর হসপিটাল আমরা লাগিয়ে দিই, তাহলে কি হচ্ছে?
তাহলে এখানে এই হসপিটাল লাগালে এটা পাওয়ার হাফ আছে, তাহলে হাফ আসবে, আর আসবে কি 1/x আসবে ইনটু আসবে m dash x আসবে, দেখো এরকম আসছে। আর এখানে কি আসছে, হাফ আসছে 1/x আসছে, আসছে। এইবার যদি তুই 9 বসাস তাতে কিন্তু আর আমাদের কোনো সমস্যা হচ্ছে না 0/0 ফর্মে, হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি f dash 9/√f9 পুরোটা ডিভাইডেড বাই 1/√9। সবার ভ্যালু দেওয়া আছে না, সবার ভ্যালু দেওয়া আছে, সবার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, f dash 9 কত দিয়েছে, 4 দিয়েছে, বাই √f9 কত দিয়েছে, 9 দিয়েছে। আচ্ছা, আর এই 1/√9 টা ঘুরে যাচ্ছে, √9 হয়ে যাচ্ছে, কেটে গেল, আলটিমেটলি 4 আছে। ঠিক আছে, ক্লিয়ার? বাদ বাকি যার যেগুলো বাকি সেগুলো আবার রিট্রাই করবি, তার সঙ্গে পার্শিয়াল ডেরিভেটিভের কোশ্চেনটুকু থাকবে, মানে 56 to 65। এখানে পার্শিয়াল আর এমনি ডেরিভেটিভ মিক্সড আছে, পার্শিয়াল আর এমনি ডেরিভেটিভ মিক্সড আছে। তো পার্শিয়ালটা আমি একটু বলে দিই এখন। পার্শিয়াল পার্সোনাল রয়েছে, পার্শিয়াল তুমি পার্শিয়াল তো সবার তো জানা তো, মঞ্জিসটা পার্শিয়াল তো জানা, পার্শিয়াল ডেরিভেটিভ করেছিলাম করেছি। এখন পার্শিয়াল কি করতে হয় আমাদের বল? ওই তো যেটা যে ফাংশনটা দিয়ে দেয় সেই ফাংশনটা সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, বাদ বাকি সব কনস্ট্যান্ট। সেই ভেরিয়েবল কনস্ট্যান্ট, যে আমাদের যদি এরকম থাকে, ধর একটা ফাংশন আছে আর এখানে ফাংশনগুলো কি হয়, তোর দুটো ভ্যারিয়েবল বা তিনটে ভ্যারিয়েবল একসাথে মিক্সড থাকতে পারে। মানে আমাদের এতদিন যাবত আমরা কি করছিলাম, যে ধর একটা ভ্যারিয়েবলেরই ফাংশন, মানে শুধু এক্স এর ফাংশন বা শুধু ওয়াই এর ফাংশন, এরকম না হয়ে যদি এরকম হয় যে তিনটে জিনিসের একসাথে ফাংশন, তিনটে ভ্যারিয়েবল। তো ধর এরকম একটা জিনিস আছে, ওটা আমি লিখলাম, ধর এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 5, ঠিক আছে, এরকম এখন তোকে এই যে f এর ডেরিভেটিভ করতে বল, ডেরিভেটিভ শুধু না পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলে x এর সাপেক্ষে, সেটা কিভাবে লেখা হয়, del f বাই del x, del f বাই del x, f কে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো যার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা করব শুধুমাত্র সেটাই এখানে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করব, আর বাদ বাকি জিনিসকে কি ধরবো, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। মানে তার মানে কি, এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল এইটা, এটা কি, এটা কনস্ট্যান্ট, মানে এইটা লাইক অনেকটা এরকম টাইপের ভাব, এটাকে একটা 5 এর মতো হবে, 5x স্কয়ার, 5x স্কয়ার ডেরিভেটিভ করলে কি পাই, 2x। হ্যাঁ, 5টা থাকে, তার সাথে 2টা মাল্টিপ্লাই হয়ে যায়, মানে 10x। তো ব্যাপারটা কি হবে এখানটায়, তাহলে yz এর মতো থাকবে, তার সাথে কি আসবে, x স্কয়ার ডেরিভেটিভ, তারপর 2x, তাহলে 2x yz। এখানে কোনো x নেই, এটা পুরো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কি হবে, 0, তাহলে এটা হয়ে যাবে 0। আচ্ছা, আর এটা কি, এটা x এর সাপেক্ষে কি হচ্ছে, 10x টু দি পাওয়ার 4। তাহলে আমাকে বল del f del y যদি করি, y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে আমরা কি পাবো, x স্কয়ার থাকবে 2y স্কয়ার, ওইটা 0। আর কোন ডাউট আছে, গুড। আর del f del z যদি করি, x স্কয়ার y থাকবে 2z y স্কয়ার, আর z, ওইটা 0। এভাবে বের করা যাবে। এই হলো আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ। এখন পার্শিয়াল ডেরিভেটিভের একটা ফর্মুলাকে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো অয়েলার্স থিওরেম। আমি কি ওখানে মেনশন করেছিলাম, ওই তো যেটা ফর্মুলা ইয়েটা দিলাম, দিয়েছি অয়েলার্স থিওরেম না, তো ওখানে আমাদের ওটা লিখে রাখি। না, না দিই মানে এটা এগুলোর উপরই কোশ্চেনটা আসে, পার্শিয়াল ডেরিভেটিভ এই আন্ডারে
Euler's theorem। ব্র্যাকেটে লিখে রাখ একেবারে only applicable for homogeneous function only applicable for homogeneous function। এটা কম্পিউটার করে দিও না সেকশনে সিলেক্টের মুখটা ওয়েলার কিছু নামগুলো শুনলেই বুঝছি কম্পিউটার পড়া যাচ্ছে সেটা মুসল আগুন আচ্ছা মুখস্থ বল। বুঝলে গেছে এই তো মনে লাগে জিনিস সিএমসের পড়া হয়েছে সেটাই আচ্ছা কিছু তো পছন্দ করেছি এট ফার্স্ট রাফলি আগে দেখে নেই যে হোমোজিনিয়াস ফাংশনটা কি, তারপরে ওয়েলার্স থিওরেম বলছি। হোমোজিনিয়াস ফাংশনটা কি আমাদের, এটা বোঝার সব থেকে বেস্ট উপায় হলো এটা যে কোনো ফাংশনকে যদি আমরা ওয়াই বাই এক্স ফর্মে লিখতে পারি তাহলে তাকে আমরা হোমোজিনিয়াস ফাংশন বলতে পারি। মানে হোমোজিনিয়াস ফাংশন অনেকভাবেই চেক করা পসিবল। আমি যেন একটা এক্সাম্পল দিলাম, এর বাইরে আমরা অনেক কিছু করতে পারি। আমি এরকম টাইপের কিছু লিখলাম, তো আমরা জানতে চাইছি যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন কি। একটা ফার্স্ট পয়েন্ট কি বলছে, একটা ফার্স্ট পয়েন্ট এটা মাথায় রাখতে পারি হোমোজিনিয়াসের ক্ষেত্রে, যখন এরকম ভগ্নাংশ আকারে ফ্র্যাকশন আকারে থাকবে তখন এটা আমরা মাথায় রাখতে পারি যে, শুধু ফ্র্যাকশন বলে না, এটা অন্য কিছু মাথায় রাখা যেতে পারে যে ইন্ডিভিজুয়াল যে রাশিগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল যে এক্সপ্রেশনগুলো রয়েছে, সেখানে যে কটা ভ্যারিয়েবল রয়েছে তাদের পাওয়ারের যোগফলটা সিমিলার ওয়েতে যাচ্ছে কি। মানে এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা কি 3x², সেখানে ভ্যারিয়েবল অনলি xc আছে, তাই তো, তার পাওয়ারটা কত 2। সেকেন্ড এক্সপ্রেশনে যাই, সেকেন্ড এক্সপ্রেশনে দুটো ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবলের পাওয়ার কত 1 আর একটা ভ্যারিয়েবলের পাওয়ার কত 1, তাদের পাওয়ারের যোগফল কত 2। আমি কি বললাম, ইন্ডিভিজুয়াল যে কটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা এক্সপ্রেশনে যতগুলো ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলগুলোর পাওয়ারের যোগফল সিমিলার প্যাটার্নে যাচ্ছে, তাহলে আমরা ওটাকে বলতে পারি হোমোজিনিয়াস ফাংশন। যেমন এখানে প্রতিটা ক্ষেত্রে 2, এটারও 2, এটারও 2, এটারও 2, এটা দেখেই আমরা বলতে পারি এটা হোমোজিনিয়াস ফাংশন। আর হোমোজিনিয়াস ফাংশনের আরেকটা ম্যান্ডেটরি ব্যাপারটা কি, যে তাকে y বাই x ফর্মে লেখা যাবে। তাই এখানে x স্কয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, এটা এরকম টাইপের দেখতে লাগছে না? ইয়েস অর নো? এটাকে আমি বলতে পারি এটা y বাই x এর ফাংশন, কারণ সবাইকে আমরা y বাই x দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাই এটা y বাই x এর ফাংশন। কনস্ট্যান্ট থাকবে কিন্তু অন্য কিছু কি সব y বাই x দিয়ে আছে। কখন সমস্যা করতে পারতো, যদি এরকম থাকতো, সাপোজ ধর যে কোনো একজনের পাওয়ারটা একটু বেশি 2x y², তাহলে এইটা কি হয়ে যেত, x স্কয়ার দিয়ে ডিভাইড করলে y²x হতো। y বাই x এর হোল স্কয়ার হলে প্রবলেম ছিল না, কিন্তু y²x মানে এ একজন যে প্যাটার্ন ব্রেক করলো, এইটা y বাই x এর ফাংশন নয়, কারণ এখানে y বাই x আছে, তার সঙ্গে একটা এক্সট্রা কি গুণ আছে, y গুণ আছে। বুঝতে পারছিস লজিকটা? তো প্যাটার্ন ব্রেকটা করলেই আমরা বুঝতে পারবো যে পাওয়ার দিয়ে অথবা এরকম ভাবে ভাগ করে দেওয়ার পরে যদি আমরা একটু আলাদা জিনিস পাই, তাহলে তখন আর সেটা কি হোমোজিনিয়াস ফাংশন থাকছে না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা চেকিং ওয়ে রয়েছে, সেটাকে একদম অ্যাকচুয়ালি বেস্ট ওয়ে ধরা হয়, কারণ সব জায়গায় আমাদের ফ্র্যাকশন নাও থাকতে পারে। তো চেকিং কি করে করা হয়, একটু হোমোজিনিয়াস ফাংশন বলতে হেডিং দিয়ে লিখে রাখতে পারিস যে এক্স ওয়াই জেড, এখানে x এর জায়গায় tx বসাবো, y এর জায়গায় ty বসাবো, z এর জায়গায় tz বসাবো। যদি দেখি এরকম যে f of tx ty tz, মানে যত জায়গা মানে x আছে y আছে z আছে তাদের রেসপেক্টিভ প্লেসে কি tx ty tz বসিয়ে দেব। যদি এরকম বসানোর পরে আমরা এরকম পাই যে t টু দি পাওয়ার n f of x y z, t টু দি পাওয়ার n f of x y z। দেখাচ্ছি,
তাহলে আমি বলতে পারি ইট ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার n। এটাকে লিখে একটা এই কথাটা লিখে নে যে ফর এ ফাংশন f x y z, for a function f x y z, if we have এইটা লিখে ডাইরেক্ট f of tx ty tz equals to t to the power n f x y z, if we have f of tx ty tz equals to t to the power n f x y z, then f x y z will be homogeneous function, f x y z will be homogeneous function of order n, order n অর্ডারের একটা হোমোজিনিয়াস ফাংশন। তুই দেখ এই ক্ষেত্রেই দেখ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি, দেখ এখানেই যদি আমরা এখানে কটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, কটা ভ্যারিয়েবল আছে বল? দুটো x আর y। x এর জায়গায় কি বসাবো বললাম? tx, y এর জায়গায় ty, তাহলে লেখ f tx, ty, তাহলে কি হবে 3 t স্কয়ার x স্কয়ার প্লাস 2 t স্কয়ার xy, তাই তো? t স্কয়ার xy আসছে দেখ মাইনাস 5 t স্কয়ার y স্কয়ার। আচ্ছা ভালো করে দেখো সব t স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে বাদ বাকি t স্কয়ার যদি কেটে যায় অ্যাকচুয়ালি কি পড়ে থাকবে এখানে? এটাই পড়ে থাকবে, কারণ আমি এটাই লিখতে পাচ্ছি। তো আলটিমেটলি t যদি কেটেই যায় t টু দি পাওয়ার কি হবে? 0। তাহলে এইটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত? 0। সমস্যাটা কখন হতো? যদি হোমোজিনিয়াস কখন আটকাতে পারতো? দেখ এই অঙ্কটাকে আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম 2xy স্কয়ার যদি থাকে হোমোজিনিয়াস হয় না, আমি বলে গেলাম। এটা দিয়ে একটু ক্রস চেক করব যে সত্যি হয় কি। টি কিউ হয়ে যাবে। এটা কি সমস্যা হতো এখানে? t কিউব হয়ে গেলে xy স্কয়ার হবে, মানে তুই t স্কয়ারটা কাটতে পারছিস, t স্কয়ার কেটে দিচ্ছিস, বাদ বাকি যেটা থাকছে এখানে একটা t থেকে যাচ্ছে না, তাহলে তুই কি এটাকে কি আর লিখতে পারবি f of xy? তাহলে f of xy তে তো t নেই, কিন্তু এখানে t রয়ে গেল, এটা কি f of xy লেখা যাবে? লেখা যাবে না। তাহলে যখনই আমরা এরকম প্যাটার্নে লিখতে পারছি না, তাহলে তখন এটা কি আটকে যাচ্ছে? হোমোজিনিয়াস ব্যাপারটা আটকে যাচ্ছে। আর যদি লিখতে পারি তাহলে হোমোজিনিয়াস হবে, সে t এর পাওয়ার কিছু থাকুক বা না থাকুক। t এর পাওয়ার যদি 0 হয় তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি 0, 1 হলে 1, n হলে n। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কোনো ডাউট আছে কি? এই গেল হোমোজিনিয়াস ফাংশন, এটা নোট করলে পড়ে নে। এরপরে আমি মেন অয়েলার্স থিওরেম বলছি। হোয়াট ইজ অয়েলার্স থিওরেম কি বলছে, এটা কি বলছে? আসলটা বলে দাও না, আসলটা বলে দাও না। আসলটা ছিল এখানে স্কয়ার ছিল না, এটা টি স্কয়ার আসছে, এটা এরকম আসছে, এবং এখান থেকে টি স্কয়ার সব কেটে গেলে এটা xy মাইনাস y স্কয়ার হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পাচ্ছি কি f of xy আর t টু দি পাওয়ার 0 f of x y। অনেক ক্ষেত্রে এরকম করতে পারে যে t স্কয়ার f of x y হলো, তাহলে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 হবে। এটা লিখতে পারছি, সো এটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। ঠিক আছে? তো অয়েলার কি বলছে? অয়েলার্স থিওরেম একটা হেডিং দেব, অনেক বড় জায়গা নাকি? 3 লাইন। এখানে হয়ে যাবে? হ্যাঁ, অয়েলার্স থিওরেম কি বলছে অয়েলার? লেখ যে a homogeneous function of degree n, আচ্ছা এটা লেখা আছে a homogeneous function, ডিগ্রির আগে এই কথাটা লেখ, a homogeneous function u ব্র্যাকেটে লেখ f of x, y, z, homogeneous function u
f of x, y, z of degree n here will satisfy the equation x del u del x plus y del u del y plus z del u del z equals to n ফর কি রিপ্রেজেন্ট করছে ডিগ্রিটা হোমোজিনিয়াস ওই টি এর পাওয়ারটা কি আসছে আর সেটাকে আমি চেক করতে হবে। এরকম কোনো যদি ভ্যালু আমাদের বের করতে দেয় আমরা শর্টকাটে ডাইরেক্ট কি লিখবো অ্যানসার কি হবে এন ইউ যে ফাংশনটা দিয়েছে তার আগে ডিগ্রিটা বের করে নিবি সেই মানটা পেয়ে যাবি আর ফাংশনটা কি নিজেই হবে ডিগ্রিতে হোমোজিনিয়াস ওটা দিয়ে বের করতে হবে হোমোজিনিয়াসটা ডিগ্রি বের করতে হবে এন এর মানটা আর ইউটা নিজেই বসে যাবে এরকম অ্যানসার দিলে এইসব কিছু ক্যালকুলেশন করতে হবে না ডাইরেক্ট ওই ভ্যালুটা বের করবো আর ইউটা নিজে গুণতে হবে ওটা যে অপশনে থাকবে সেটা কারেক্ট অ্যানসার বুঝা যাচ্ছে তাহলে এই কটা অঙ্ককে ট্রাই কর ঠিক আছে যে কটা বাকি আছে 56 এর পর থেকে এখানে পার্শিয়ালও আছে এর বাইরে অনেক জিনিসও আছে 56 থেকে 40 হ্যাঁ এগুলো পর আর হলো তার সঙ্গে আমি পরের দিন একটা ছোটো এক্সামও নেব হ্যাঁ হ্যাঁ এই যেটুকু হয়ে যায় আপাতত লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ এসে দেখছি পার্শিয়ালটা পার্শিয়ালটা দিলাম না 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 দেবো না পার্শিয়ালটা এক্সামের মধ্যে আপাতত দেবো না কিন্তু পার্শিয়ালটা হোমওয়ার্ক দেবো ঠিক আছে যা যা অঙ্ক দিলাম আর এখানে যা যা আটকে রয়েছে যার যেটা সেগুলো ট্রাই করতে হবে আর তার সঙ্গে পার্শিয়ালের অঙ্ক করবো আর এই থিওরিগুলো ভালো করে দেখবি ভিডিওটাও দেখবি তবে এটা পার্শিয়ালটা এক্সামে রাখছি না পার্শিয়াল শুধু লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ ঠিক আছে তার উপর একটা এক্সাম দেবো 10টা কোশ্চেন দেবো ওকে তাহলে আজকের মতো এই পর্যন্ত